দুপুরে ডক্টর ইউনূসের কাছে জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ জমা দেবে ঐকমত্য কমিশন। উপস্থিত থাকবে উপদেষ্টা পরিষদ। আরও শক্তিতে এগিয়ে আসছে মন্থা। সন্ধ্যা নাগাদ আঘাত হানতে পারে অন্ধ্রপ্রদেশে। বৃষ্টি ছাড়া তেমন প্রভাবের শঙ্কা নেই বাংলাদেশে। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ দুপুরে প্রধান উপদেষ্টার কাছে জমা দেবে জাতীয় ঐকমত্য কমিশন। উপদেষ্টা পরিষদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে এই সুপারিশ হস্তান্তর করা হবে। সোমবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমিশনের সভাপতি ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের উপস্থিতিতে সমাপনী বৈঠক হয়। ঐকমত্য কমিশন গঠনের পর থেকে চূড়ান্ত সুপারিশ দেওয়া পর্যন্ত সমস্ত নথিপত্র, আলোচনার অডিও, ভিডিও এবং ছবি সংরক্ষণের উপর গুরুত্ব দেন প্রধান উপদেষ্টা। রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে ৮৪টি সংস্কার প্রস্তাব তৈরি করে জাতীয় ঐকমত্য কমিশন। কমিশন সদস্যরা জানিয়েছেন, জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে প্রথমে একটি বিশেষ আদেশ জারি, এরপর গণভোট এবং আগামী জাতীয় সংসদকে দ্বৈত ভূমিকা পালনের ক্ষমতা দেওয়ার মাধ্যমে সনদ বাস্তবায়নের সুপারিশ চূড়ান্ত হয়েছে। এছাড়া জুলাই সনদ বাস্তবায়নের রূপরেখা চূড়ান্ত করার পাশাপাশি অন্য সংস্কার কমিশনগুলোর সুপারিশ বাস্তবায়নেও সমাপনী বৈঠকে সরকারকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন কমিশন সদস্যরা। দল যাকে মনোনীত করবে তার পক্ষে নির্বাচনে অংশ নিতে মনোনয়ন প্রত্যাশীদের নির্দেশ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার ৫ বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সাথে মতবিনিময় সভায় অংশ নিয়ে সবাইকে এক পরিবার হিসেবে নির্বাচনের প্রস্তুতি নিতে বলেন তিনি। সভা শেষে মনোনয়ন প্রত্যাশীরাও বলেছেন, দল যাকেই মনোনয়ন দেবে তার পক্ষে প্রচারণায় অংশ নেবেন সবাই। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট। আসছে নির্বাচনে কারা পাবেন শহীদ জিয়ার ধানের শীষ? নির্বাচন সামনে রেখে এই নিয়ে আলোচনা যখন তুঙ্গে, তখন মনোনয়ন প্রত্যাশীদের সাথে মতবিনিময় সভায় অংশ নিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আয়োজিত এই সভায় অংশ নেন বরিশাল, রাজশাহী, সিলেট, খুলনা ও ঢাকা বিভাগের মনোনয়ন প্রত্যাশীরা। আমাদেরকে মেসেজ তারুণ্যের অহংকার একটি মেসেজ দিয়েছেন যে আমরা একটি পরিবার, এই পরিবার মনোনয়ন মনে করবেন আপনারা একটি সন্তান। আমরা আলোচনা করতে আসিনি, আমরা এসেছিলাম নেতার নির্দেশ শোনার জন্য। মনোনয়ন প্রত্যাশীদের সাথে কর্মী সমর্থক না আনার নির্দেশনা থাকলেও দুপুর থেকেই ভিড় জমে গুলশানের কার্যালয়ের সামনে। জেল, জুলুম, রিমান্ড, মামলা, হামলা সবকিছু মিলে আমরা চেষ্টা করেছি। সেই জায়গা থেকে আমরা আমাদের কাজটা করেছি। দলের কাছে আমরা আবেদন করতে পারি। দলের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত। দল যেভাবে সিদ্ধান্ত নেবেন, যেভাবে কাজ করতে বলবেন, আমরা সেভাবে কাজ করব। দল যাকে মনোনীত করবে তার পক্ষেই সবাইকে কাজ করতে হবে, এমনটাই নির্দেশনা তারেক রহমানের। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যাকেই মনোনয়ন দিবে, যেই ধানের শীষে প্রার্থী হবেন, তার পেছনে দলের সকল স্তরের নেতাকর্মী, সেটা সর্বোচ্চ স্থায়ী কমিটির থেকে শুরু করে একেবারে ওয়ার্ড ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মী, আমরা এক এবং ঐক্যবদ্ধভাবে কাজ করব এবং আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে এসে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য গণতান্ত্রিক যে লড়াই আমরা অবতীর্ণ হয়েছি সেটিকে সফল করার জন্য কাজ করে যাব। ইস্পাত করিন অক্ষের কথা বলেছেন এবং লাভিং অ্যাফেকশন ফর ইউর পার্টি এই কথাও বলেছেন। এটা আমরা সবাই খুব আন্তরিকভাবে নিয়েছি। এতে আমিও যদি খোদা না আস্তা কিছুও না পাই, আমার কোনো দুঃখ নাই। নেতারা বলছেন, কয়েকদিনের মধ্যেই প্রার্থী তালিকা চূড়ান্ত করতে পারে বিএনপি। সমস্ত চেয়ারম্যান খোঁজ খবর নিচ্ছেন, তৃণমূল পর্যায়ে খোঁজ, তার জনসম্পর্কটা, সে কতটা জনপ্রিয়, তার ব্যবহার এবং সবকিছু। কারণ আমাদের রাজনৈতিক কালচারটা পরিবর্তন করতে একজন প্রার্থীকে টেলিফোনে বা অন্যভাবে মেসেজে দলের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হবে, সেটা এই মাসের মধ্যে। এরপরে যখন তফসিল ঘোষণা করা হবে তখন অফিসিয়ালি ৩০০ আসনের প্রার্থী ঘোষণা করা হবে। যারা মনোনয়ন বঞ্চিত হবেন তাদেরকেও যোগ্যতার ভিত্তিতে মূল্যায়ন করা হবে, এমনটাই প্রত্যাশা সভায় অংশ নেয়াদের। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত মন্থা আজ সন্ধ্যা নাগাদ ভারতের অন্ধ্রপ্রদেশে আঘাত হানতে পারে। তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ আর উড়িষ্যায় বিশেষ সতর্কতা জারি করে স্কুল, কলেজ সহ সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা হয়েছে। বাংলাদেশে বৃষ্টি ছাড়া তেমন কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মন্থার কারণে অন্তত ৫০,০০০ উপকূলবাসীকে সরিয়ে দেওয়া হয়েছে নিরাপদ আশ্রয়ে। অন্ধ্রপ্রদেশ আর উড়িষ্যার সমুদ্র উপকূলীয় এলাকাগুলোই সোমবার থেকে ভারী বৃষ্টি আর ঝড়ো হাওয়া বইছে।
অন্ধ্রপ্রদেশের ২৬টির মধ্যে ২৩ জেলায় জারি হয়েছে আবহাওয়া বিষয়ক সর্বোচ্চ সতর্কতা। সেই সাথে উড়িষ্যার ৫ জেলা আর কলকাতা সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় ভারী বৃষ্টি আর বিরূপ আবহাওয়ার সতর্কবার্তা দেওয়া হয়েছে। পরিস্থিতি মোকাবেলায় একাধিক জরুরি বৈঠক করেছে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোর স্থানীয় প্রশাসন। উদ্ধার তৎপরতায় প্রস্তুত দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আরব সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় বন্থা ঘণ্টায় 18 কিলোমিটার গতিতে উপকূলের দিকে এগুচ্ছে। মছলিপত্তনম ও কাকিনাড়ার কাছে কলিঙ্গপত্তনম উপকূলের মধ্যবর্তী অংশে আছড়ে পড়বে এটি। স্থলভাগে আঘাত হানার সময় মন্থার সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় 90 থেকে 110 কিলোমিটার। ঘূর্ণিঝড় বন্থার নামকরণ করেছে থাইল্যান্ড, যার অর্থ হচ্ছে ফুলের সৌরভ। আবারও শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে তুরস্কের পশ্চিমাঞ্চলে। ধসে পড়েছে একাধিক ভবন। প্রাথমিকভাবে অন্তত 22 জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। গ্রিস সাইপ্রাসেও ভূমিকম্পের প্রভাব পড়েছে। 3 মাসেরও কম সময়ে একই এলাকায় আঘাত হানা দ্বিতীয় ভূমিকম্প এটি। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস ভূমিকম্পের তীব্রতা রিখটার স্কেলে 6 বললেও 6.1 দাবি করেছে স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা। স্থানীয় সময় সোমবার রাত 10:48 বালিকেসি প্রদেশে আঘাত হানা ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় 6 কিলোমিটার গভীরে। বেশি ক্ষয়ক্ষতি হয়েছে সিদ্দিরগি শহরে। সেখানে অন্তত 3টি বহুতল ভবন আর 2 তলা দোকান ধসে পড়েছে। ভূমিকম্পের পর একাধিক আফটার শকে কেঁপে উঠেছে পাশের প্রদেশ বুরসা, বারিশা, ইজমির ছাড়াও ইস্তাম্বুল শহর। আতঙ্কে ঘরের বাইরে রাত কাটিয়েছেন দুর্গত এলাকাবাসী। বৃষ্টি শুরু হলে তাদের আশ্রয় দিতে মসজিদ, স্কুল আর স্টেডিয়ামের দরজা খুলে দেওয়া হয়। গত জুলাই ও আগস্টে একই এলাকায় ভূমিকম্প আঘাত এনেছে। 2023 সালে হাতাই প্রদেশের আন্তাকিয়া শহরে 7.8 মাত্রার ভূমিকম্পে প্রাণহানি হয় অন্তত 53,000 মানুষের। ওয়েস্ট ইন্ডিজের কাছে প্রথম টি-20তে বাংলাদেশ দলের 16 রানে হারের পর ব্যাটিং বিপর্যয় নিয়ে হতাশা প্রকাশ করেছেন তানজিম হাসান সাকিব। তার মতে, ইনিংসের শুরুতে দ্রুত উইকেট হারানো এবং দায়িত্বজ্ঞানহীন ব্যাটিংয়ের কারণেই সিরিজে 1-0 ব্যবধানে এগিয়ে যাওয়ার সুযোগ হাতছাড়া হয়েছে টাইগারদের। চট্টগ্রামে সোমবার রাতে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে দলের হারের কারণ ব্যাখ্যা করতে গিয়ে এই স্বীকারোক্তি দেন বাংলাদেশের পেস বোলিং অলরাউন্ডার। আসলে শেষ করতে পারলে খুব ভালো লাগতো। এটা একটা গুড কন্ট্রিবিউশন না আমার জন্য, কারণ আমি পুরো সেট ছিলাম, বল অনেক ভালো ব্যাটে কানেক্ট হচ্ছিল। নাসুম ভাইও আমার ভালো সাপোর্ট দিচ্ছিল, নাসুম ভাইও বাউন্ডারি মারতেছিল। এটা আমার জন্য অনেক বড় একটা প্লাস পয়েন্ট। ব্যাটসম্যানদের উইকেটগুলো গেছে কিন্তু পাওয়ার প্লেতে। তারা যদি সেট হয়ে আউট হইতো, এটা একটা ডিফারেন্ট সিনারিও ছিল, কিন্তু বেশিরভাগ ব্যাটসম্যান সেট হওয়ার আগে আউট হয়ে গেছে। তবে আমি মনে করি হ্যাঁ, মিডিল অর্ডার ব্যাটসম্যান আর একটু রেসপন্সিবিলিটি নিতে পারতো, যারা গিয়ে আর্লি আউট হয়ে গেছে। তো তারা রেসপন্সিবিলিটি নিলে গেমটা যদি একটু ডিপে নিয়ে যাইতো, তাইলে হয়তো ডিফারেন্ট স্টোরি থাকতো। এই টি-20 খেলাটা এরকম, একদম শেষ পর্যায়ে 2 ওভারে 30 লাগতো, এই গেম আমরা ক্লোজ করে ফেলছিলাম। আমাদের একটা কনফিডেন্স ছিল যে আমরা ভালো করে আসতেছিলাম টি-20তে। সো আজকে একটা আমরা হেরে গেছি, ইট ওয়াজ এ ব্যাড ডে। নেক্সট 2টা গেমে আমরা কামব্যাক করবো ইনশাল্লাহ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 11টায়। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।